বন্ধুরা, ডব্লিউপি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার যে 14 দাগের যে অঙ্কগুলি আছে এগুলি আমরা সমাধান করব। তো একের দাগে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের দাগের কোশ্চেনটি আছে সঠিক উত্তর নির্বাচন করো। 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম? এখানে দেখো প্রশ্ন করা হয়েছে কত গ্রাম, অর্থাৎ আমরা ফার্স্ট টাইম কী করব, এই অংশটিকে 2 কিলোগ্রামটাকে গ্রামে পরিণত করব। গ্রামে পরিণত করে তার 1/5 অংশ যেটা হবে সেটা নির্ণয় করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে। আর এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে তোমরা ফার্স্ট টাইম লক্ষ্য রাখবে প্রশ্নকে আমাদের করা হয়েছে গ্রামে করা হয়েছে না কিলোগ্রামে করা হয়েছে, সেই মতো তোমরা অঙ্কটি করবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 1 কিলোগ্রামের 1/5 অংশ এটি প্রশ্ন করা হয়েছে। তো দেখো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম হয় আমরা জানি, আর 2 কিলোগ্রাম সমান কত? 2 × 1000, তো 2000 গ্রাম হলো। অতএব আমরা বলতে পারি অতএব 2000 গ্রামের 1/5 অংশ অতএব সমান কত? 2000 × 1/5 গ্রাম। এবার দেখো এটিকে যদি আমরা ছোটো করে নিই কী পাবো? 5 দিয়ে 5 একে 5, 5 4 20, আর এই দুটো শূন্য এখানে বসে যাবে, অর্থাৎ কত? 400কে যদি 1 দিয়ে গুণ করি কত হবে? 400 গ্রাম। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, 2 দাগের কোশ্চেনটি দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 5:7:25:ড্যাশ। এখানে চতুর্থ সমানুপাত কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো অতএব চতুর্থ সমানুপাত ধরি চতুর্থ সমানুপাত হলো x। অতএব আমরা বলতে পারি কি 5:7:25:x। এটিকে যদি আমরা আরেকটু সাজিয়ে নিই করো 5:7 সমান 25:x। এগুলোকে আমরা যদি একটু কোণাকুণি গুণ করে নিই কী পাবো? তো দেখো 5-এর সাথে এক্সের গুণ হলে কত হয়? 5x। 7-এর সাথে 25-এর গুণ হলে 25 × 7। এবার দেখো এক্স 5xের সাথে কী আছে? গুণে আছে। x সমান এই ইকুয়াল সাইনের এদিকে কী হবে? ইকুয়াল সাইনের এইদিকে কোনো সংখ্যা গেলে গুণে থাকলে এদিকে এসে ভাগ হবে। তাই 25 × 7 / 5। এবার 5 দিয়ে যদি 25কে 5 একে 5, 5 5-এ 25, বা x সমান কত বললাম? 35। অতএব আমরা এখানে অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? এটি আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি এখানে 35। এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, এরপর যে কোশ্চেনটি দেখা যায় সঠিক উত্তরটি নির্বাচন করো। a+b তার স্কোয়ার সমান কত? এটি আমাদেরকে প্রশ্ন করেছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা শুধু শুধু সূত্রটা মনে রাখলেই হবে। আমরা অতএব বলতে পারি অতএব a+b এর হোল স্কোয়ার সমান a+b তার হোল স্কোয়ার a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ আমরা অ্যান্সার হিসেবে কী, এটা হচ্ছে এর সূত্র। অতএব অ্যান্সার হিসেবে শুধুমাত্র আমরা এইটুকুই লিখতে পারি সমান a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab। এইটা আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, এটা শুধু এই অংশটার যে সূত্রটা আছে সেই সূত্রটা মনে রাখলেই হবে। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো বলা আছে শূন্যস্থান 15 ডিগ্রি কোণটি হলো একটি ড্যাশ কোণ। তো এবার
এটা আমরা কি জানি 15 ডিগ্রি আমরা কি জানি দেখো আমরা এটা কি কোণ সেটা নির্ণয় করতে আমরা খাতার মধ্যে সব কোণগুলি কোনটাকে কি কোণ বলে আমরা বুঝিয়ে দিচ্ছি। তারপর শুধু 15 ডিগ্রি কেন, অন্যান্য যদি কোণের মানও দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা সহজে নির্ণয় করতে পারবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 15 ডিগ্রি কোণ হলো ড্যাশ কোণ। এখানে আমরা বলবো যে সূক্ষ্ম কোণ। কেন সূক্ষ্ম কোণ বললাম? দেখো এইরকম একটি সরলরেখা থাকে, যদি এইটা যদি এটা সমান হয় তাহলে এখানে হয় কত, এইখানে স্ট্রেট এই কোণটা হবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে বলা হয় 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। সমকোণ এই 90 ডিগ্রির থেকে ছোট যদি 89 ডিগ্রি হয়, 0 থেকে যদি 89 ডিগ্রি পর্যন্ত হয়, এইখানটাকে বলা হবে কি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। এবার এইখান থেকে যদি 91 ডিগ্রিও হয় আর এখানে যদি 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180-র চেয়ে ছোট অর্থাৎ কি 179 ডিগ্রি হয়, এই কোণটাকে বলা হয় স্থূল কোণ। এই কোণটাকে বলা হয় স্থূল কোণ। আর এই 180 ডিগ্রি কোণটাকে বলে, এই যে 180 ডিগ্রি কোণ, এটাকে বলা হয় কি সরল কোণ। সরল কোণ। তো দেখো আমাকে বলা হয়েছে 15 ডিগ্রি কোণ, অর্থাৎ 0 থেকে 89 পর্যন্ত যে কোনো কোণ বললেই আমরা বলবো তাকে সূক্ষ্ম কোণ বলবো। 90 ডিগ্রি বললেই তাদেরকে আমরা সমকোণ বলবো। 90 ডিগ্রির থেকে বড় এবং 180 থেকে ছোট অর্থাৎ 179 পর্যন্ত বললে সেটাকে আমরা স্থূলকোণ বলবো এবং 180 ডিগ্রি কোণটাকে আমরা সরল কোণ বলবো। তো তোমরা বুঝতে পারলে। তো 15 ডিগ্রি কেন, পরীক্ষার সময় যদি অন্যান্য কোণের মানও দেয় সেক্ষেত্রে তোমরা সহজেই লিখতে পারবে কোনটা কত ডিগ্রি কোণ। পরের কোশ্চেনটি দেখো, কত ডিগ্রি কোণ বা কোন কোণটার মান কত বা অন্য কোনো মান দিলে তোমরা বলতে পারবে যে সেই কোণটা কি নাম হতে পারে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছে। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতি ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন যে 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন? দেখো যতগুলি ঝুড়ি এনেছে সেই ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু এক একটি ঝুড়িতে তিনি রাখতে গিয়ে দেখছেন যে 9টি কমলালেবু কম পড়েছে। এক্ষেত্রে কতগুলি ঝুড়ি এনেছিল সেটা আমরা নির্ণয় করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। অতএব আমরা লিখতে পারি কি 2-1, অতএব আমরা লিখতে পারি প্রতি ঝুড়িতে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখলে মোট কমলা লেবুর সংখ্যা হয়, কমলা লেবুর সংখ্যা হবে কত? দেখো সমান সংখ্যক কমলা লেবু রাখলে কমলা লেবুর সংখ্যা হবে, মোট কটা বলা হয়েছিল 1080টি কমলা লেবু পেরেছে, 9টি কম পড়েছিল, 9টি যদি দিয়ে দেওয়া হয় মোট কমলা লেবু হবে কটি? 1089টি। এতগুলি কমলা লেবুর প্রয়োজন, যতগুলি ঝুড়ি আনা হয়েছে। 9টি কম পড়েছিল, আমি 9টি দিয়ে দিলাম, তাহলে মোট কমলা লেবুর প্রয়োজন হচ্ছে এতটি। এবার আমরা বলতে পারি কতগুলি ঝুড়ি লাগবে। এই 1089-এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাব ঝুড়ির সংখ্যা। বর্গমূল করার সিস্টেম কি, বা ডান দিক থেকে জোড়া সংখ্যা নিতে হবে। এখান থেকে জোড়া নিলাম, আর দুটি পড়ে 10। দেখো 3-এর সাথে যদি আমরা 3 গুণ করি কত পাবো? 9 পাবো। 4 হয়ে গেলে 16 হয়ে যাবে, 10-এর বেশি হয়ে যাবে, আমরা এই জন্য 3 দিয়ে করলাম। 3 9 হলো, 1 নামলো। বর্গমূলের সময় জোড়া সংখ্যা নামে, 8 ও 9 নামলো। এবার দেখো উপরে যে সংখ্যাটা 3-এর ডবল কত হয়? 6। 6-এর সাথে কত গুণ করলে আমরা যদি আমরা 3 গুণ করি, দেখো
3 বসালাম, এই 3 দিয়ে যেই 63কে গুণ করি কত পাবো দেখো, 3 3 9 আর 3 6 18, 189 পেলাম। অতএব আমরা 3 দিয়ে গুণ করলে পেলাম কত, 189। তো দেখো এখানে কত উত্তর পাচ্ছি বর্গমূলে 33টি। অতএব আমরা বলতে পারি কি তিনি 33টি ঝুড়ি। অতএব আমরা এখান থেকে ফার্স্টে আরেকটু যদি সাজিয়ে নিই, 1089 সমান সমান কত পেলাম, বর্গমূল করে কত, 33। অতএব বলতে পারি তিনি মোট 33টি ঝুড়ি এনেছিলেন। তিনি মোট 33টি ঝুড়ি এনেছিলেন। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এর পরে যে কোশ্চেনটি হচ্ছে আমরা দেখে নেব, একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, কিন্তু 11 জন শ্রমিক ওই বাড়ি কত দিনে রং করবে? গণিতের ভাষায় সমস্যাটি প্রকাশ করো এবং সমাধান করো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। শ্রমিক সংখ্যা, দিন সংখ্যা, 22 জন শ্রমিক রং করলে 10 দিন সময় লাগে, 11 জন শ্রমিকের কত দিন সময় লাগবে? তো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, যে 22 জন শ্রমিকের রং করতে সময় লাগে কত দিন? সময় লাগে 10 দিন। 22 জন শ্রমিকের রং করতে সময় লাগে 10 দিন। একজন শ্রমিকের রং করতে সময় লাগবে, বেশি সময় লাগবে, তাহলে বেশি হলে কি হয়, গুণ হয় 10 × 22। আর একজনের পরিবর্তে যদি 11 জনকে দেওয়া হয় রং করতে, 11 জনে রং করতে সময় নেবে কত, একজনের থেকে নিশ্চয়ই কম সময় নেবে। আমরা আগের লাইনটার সাথে তুলনা করব, এইখানের এই লাইনটার সাথে না। আমরা আগের লাইনটা কি কন্ডিশন আছে দেখব, একজন শ্রমিক রং করলে এতদিন সময় লাগবে, তাহলে 11 জন শ্রমিক ওই একই বাড়ি রং করতে যদি একজনের পরিবর্তে 11 জনকে দেওয়া হয় তাহলে কম সময় লাগবে। কম হলে কি হয়, কম হলে ভাগ হয়। ভাগ মানে কি, এ নিচে বসবে। এবার এ পরে নিচে আমরা যদি একটু কেটে নিই কী পাবো, 11 একে 11, 11 দুগুণে 22, আমরা 10-এর সাথে 2 গুণ করলে পাবো কত দিন, 20 দিন পাবো। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি, অতএব 11 জন শ্রমিকের রং করতে সময় লাগে 20 দিন। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো বন্ধুরা, আমরা এবার 2-এর 3-এর দাগের অঙ্কটি করব। 1 বস্তা চালের 0.75 অংশের মূল্য হচ্ছে 3600 টাকা হলে ওই 1 বস্তা চালের 0.15 অংশের মূল্য কত, সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো অতএব আমরা বলতে পারি কি, 0.75 অংশ চালের মূল্য কত, চালের মূল্য 3600 টাকা, এটাই আমাদেরকে বলা আছে। 1 অংশ চালের মূল্য কত হবে, এর থেকে কম হবে। কম হবে মানে কি, আমরা 3600 ভাগ 0.75, এটিকে যদি আরেকটু সমাধান করে নিই কী পাবো দেখো, বা 3600 ভাগ 75, 100, এইটা হবে। অর্থাৎ আমরা দশমিকের পদ ছিল 2 ঘর, আমরা 75-এর উপরে দিলাম দশমিক পদ 2 ঘর, অর্থাৎ আমরা দশমিকটাকে 1 ধরলাম আর বাকি দুটোকে 0 ধরে 100 করলাম। পরে দেখো এটিকে যদি তারপর বলা হয়েছে কত, 0.15 অংশে, অর্থাৎ 0.15 অংশে চালের মূল্য আগেরটার থেকে বেশি হবে। বেশি হলে কী হয়, গুণ হয়। এই 3600 এটা ভাগে ছিল, ভাগটাকে গুণে পরিণত করে নিচের হরটিকে আমরা উপরে দিলাম আর উপরের লবটিকে নিচে দিলাম, তাহলে এই ভাগটা গুণে পরিণত হয়ে গেল। এবার দেখো এটা কি হবে, গুণ হবে। 0.15 1 অংশের থেকে বেশি হবে। 0.15 অংশের মূল্য গুণ তো করবো, কিন্তু 0.15 বলতে কি বোঝায়,
15 বলতে আমরা 15-র 100 বলতে পারি, কারণ দেখো এখানে দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, একের গায়ে দুটো শূন্য, অর্থাৎ 15-র 100। এটাকে যদি আমরা গুণে বসাই এখানে কত পাবো, ডাইরেক্ট আমরা 15-র 100 বসাতে পারি। এবার দেখো এটিকে আমরা একটু সমাধান করে নিই। এই 100 কেটে দিলাম, 15 একে 15, 5 15 75 হয়। 5 দিয়ে যদি আমরা 3600 কাটি, দেখো 5 একে 5, 5 7 35, 1 0 10, 5 2 10, আর এখানে হচ্ছে 0। অতএব আমরা বলতে পারি কত, 720 টাকা সমান সমান কত হলো, 720, একে 720 হলো, 720। অতএব বলতে পারি অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব অ্যান্সার হিসেবে লিখতে পারি 0.15 অংশ চালের মূল্য হবে 720 টাকা। এটাই আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো বন্ধুরা, দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে, পরের কোশ্চেনটি বলা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে 99 স্কোয়ারের মান নির্ণয় করি। তো দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে আমাদেরকে 99 মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সূত্রের সাহায্যে 99 স্কোয়ার করে যে মান, সেই মানটি আমরা কিভাবে পাবো তো দেখে নিই। তো দেখো ফার্স্ট টাইম আমরা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটাকে লিখে নেব। a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, দেখো তো অঙ্ক করতে হলে এই সমস্ত সূত্রগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো তোমরা যদি মনে করো যে একসাথে বসে এই সূত্রগুলোকে একবারে মুখস্থ করে নেবে পরে অঙ্ক করবে, তা করলে কিন্তু হবে না। প্রতিটা অঙ্ক করবে, তার পাশে যখনই কোনো সূত্র আসবে তখনই লিখে লিখে করবে, দেখবে খুব সহজে মনে থাকবে। আর একবারে মুখস্থ করে নিলে দেখবে এটার সাথে ওটা গুলিয়ে যাচ্ছে, তোমরা মনে রাখতে পারবে না। সেই কারণে প্রত্যেকটা অঙ্ক যখনই যে সূত্র আসবে পাশে লিখে লিখে করবে, আমি তোমাদেরকে এটা বললাম। আর পরীক্ষা যখন অঙ্ক করবে তখন কিন্তু সূত্রগুলো পাশে লেখার প্রয়োজন নেই। a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এর সূত্র। যখন আমাদের এই সূত্রটি থাকে তখন এতে আসতে হয়, আবার এটি থাকলে এটি আসতে হয়। তো দেখো এইভাবে আমরা এই 99 স্কোয়ারের সূত্রটির মান নির্ণয় করব। তো আমরা ফার্স্ট টাইম যে কোশ্চেনটি আছে 99 স্কোয়ার, তো দেখো আমাদের মানটা যদি একই রেখে অঙ্কটিকে করতে হয় তাহলে কি পাবো, দেখো আমরা 100 করলাম, 100 থেকে যদি 1 মাইনাস করে দিই আমরা 99 পাবো। দেখো স্কোয়ার দিলাম, তাহলে দেখো 100কে যদি আমরা a ধরি আর 1কে যদি b ধরি তাহলে কি পেলাম, a মাইনাস বি তার স্কোয়ার। দেখো এটিকে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মানে 100 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a বলতে 100, b বলতে 1, এই 1 বসলো, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর হোল স্কোয়ার পেলাম। 100 স্কোয়ারের বর্গ কত হয়, 100 স্কোয়ারের বর্গ হয় কত হচ্ছে, একের গায়ে 4টে শূন্য হবে, কারণ এখানে দেখো দুটো আছে, এক একে এক হয়। দেখো বর্গ বলতে কি বোঝায়, 100 স্কোয়ার মানে 100কে 100 দিয়ে গুণ, এক একে কত হয়, একই হবে। আর যতগুলি সংখ্যা আমরা গুণ করছি, যতগুলো শূন্য আছে সব কটা শূন্যকে বসিয়ে দাও, দেখবে অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা পেলাম কত, 10,000 পেলাম। এখানে আমরা লিখতে পারি 10,000, এখানে মাইনাস দিলাম, দেখো 2 100 কত হবে 200, আর হচ্ছে এখানে কত হবে 1। এইখানে যদি আরেকটু সমাধান করে নিই আমরা কি পাবো, এখানে 10,000 ছিল, আমরা সরল করার নিয়ম হচ্ছে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ, সর্বশেষে বিয়োগের কাজ। এখানে ভাগ গুণ যেহেতু নেই আমরা যোগের কাজটা আগে করে নেব। 10,000 প্লাস কত হবে 1, যোগ করলে আমরা এইটা পাবো। দেখো এখানে 10,000 করলাম, তার পাশে প্লাস 1 করে দিলাম, কত 1 হলো, 0 হলো, 0 0 1, এইটা হবে আমাদের অ্যান্সার। তো এটির সাথে এটি যোগ করে আমরা এটা পেলাম, মাইনাস কত হলো 200। এটিকে যদি আমরা 200 মাইনাস করে দিই কত পাবো, দেখো 200 পেলাম। এখানে হচ্ছে 1 নামলো, 0 নামলো, 8 দিতে 10, এটা হাত ধরার জন্য হাতে 1, 9 দিতে 10, আর 1 মিলে 0, অর্থাৎ কত 9,801 পেলাম। তো এটি আমরা করতে পারি 9,801, এটি আমাদের অ্যান্সার। এটা সূত্রের আকারে মান পেলাম। দেখো 99 স্কোয়ার করলে এইটি পাওয়া যাবে। দেখো এটা 99 ইন্টু 99, 99 9 9 81, 1 হাতে রইল 8, 9 9 81, আর 8 কত হয় 81, 8 যোগ করলে হয় 89, 8 9। এবার দেখো এটির ক্ষেত্রে তাই হবে, এখানে 1 হবে, এখানে 9 হবে, এখানে 8 হবে। তো এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি, 1 পেলাম, 9 আর 1 10 0 হলো। এখানে দেখো 9 আর 8 17, আর 1 কত হবে 18, 8 হাতে 1, 8 আর 1 9। দেখো এই অ্যান্সারটি পেলাম, আমরা এটি প্রকাশ করলাম কিন্তু এটি সূত্রের সাহায্যে।
এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো বন্ধুরা, পরের যে কোশ্চেনটি আছে মান নির্ণয় করতে বলা হয়েছে। মান নির্ণয় করো। -4 সূচক হিসাবে 3 দেওয়া রয়েছে, ইন্টু এ সূচক হিসাবে 8 দেওয়া রয়েছে, ইন্টু -b এর সূচক হিসাবে 3 দেওয়া রয়েছে, বাই 11 হচ্ছে 0 দেওয়া রয়েছে, ইন্টু এর সূচক হিসাবে 5 দেওয়া রয়েছে, ইন্টু বি এর সূচক হিসাবে 2 দেওয়া রয়েছে, ইন্টু -2 এর সূচক হিসাবে 13 দেওয়া রয়েছে। এটিকে আমরা সমাধান করে নেব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে এখানে তুলে নিয়েছি। এটিকে সমাধান করলে কী পাবো? ফার্স্ট টাইম যেটি করব, দেখো এখানে কত আছে, এখানে যেটি আছে সেটি হচ্ছে কি 4 আছে। তো 4-এর প্রথমে আমরা দেখো ফার্স্ট টাইম আমরা যদি মাইনাসগুলোকে দেখো এর সাথে এই মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাই আমরা এখানে মাইনাসগুলো উঠে যাবে। উঠে যাওয়ার পর কত পাবো? এখানে দেখো 4কে যদি আমরা ভাঙি কত পাবো? দেখো 4-এ 2 4 হয়, অর্থাৎ আমরা বলতে পারি 2 স্কোয়ার। অর্থাৎ দেখো এখানে 2 স্কোয়ারের 5 দিলাম, ইন্টু 8 যেমন ছিল বসিয়ে দিলাম, -b এর কিউব দিয়ে দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো? 11 0 আছে, আমরা বসিয়ে দিলাম, ইন্টু এখানে দেখো মাইনাস গুণ করলে প্লাস হবে, তাই মাইনাসগুলো এখানে উঠে যাবে। তো দেখো এখানে শুধুমাত্র a5 থাকবে, ইন্টু b2 ইন্টু 2 3 থাকবে। এবার দেখো আমরা প্রথমে আমরা কি জানি, ভিতরের স্কোয়ার ও বাইরের ভিতরের ও বাইরের মধ্যে গুণ হয়, তাহলে আমরা কত পাবো? 2 10 পাবো, ইন্টু a8 পাবো, ইন্টু এখানে -bটা থাকবে না, কারণ এখানে -b মাইনাসে কেটে গেছে, এখানে শুধু b থাকবে। এখানে দেখো b3 দিলাম, এটা b3 দিলাম। তারপরে দেখো আরেকটু যদি সমাধান করে নিই কি পাবো? এই যে 11 0 যেমন আছে আমরা বসিয়ে দিলাম, a5 বসিয়ে দিলাম, ইন্টু আর কথা হচ্ছে bs সূচক হিসাবে 2 আছে 2 দিলাম, আর 2 এখানে কত আছে? এখানে 13 ছিল, 13 ছিল, অর্থাৎ এখানে দিয়ে দিলাম। তো দেখো এবার আমরা কি জানি, এবার আমরা এই সূচকগুলোর একটু মান নির্ণয় করে নেবো। দেখো বা সূচকগুলির কাজ করে নেব। আমরা কি জানি, ভাগে থাকলে কি হয়? ভাগে থাকলে গুণ হয়, অর্থাৎ আমরা বলতে পারি ভাগে থাকলে এখানে সূচকগুলি মাইনাস হয়, আর যদি গুণে থাকে সূচকগুলি যোগ হয়। আমরা ফার্স্ট টাইম যদি 2 10 দিলাম, এখানে দেখো 2-এর সূচক হিসাবে এখানে 13 আছে, এখানে যেহেতু ভাগে আছে এখানে কি কত -13 হবে, ইন্টু দিলাম, এখানে উপরে a ছিল, a8 যেমন ছিল বসে দিলাম, এখানে সূচক ভাগে 5 রয়েছে, তাই উপরে গিয়ে আমাদেরকে -5 হবে, ইন্টু দেখো তারপর কত আছে b এখানে কত রয়েছে? 3 রয়েছে, উপরে গিয়ে b স্কোয়ার, এখানে সূচক হিসেবে -2 হবে। আর এখানে দেখো 11 যেহেতু আছে, এখানে 11 সূচক হিসেবে আমরা ফার্স্ট টাইম তোমরা এখানে 11 সূচক হিসাবে এটাকে 1 করে নিতে পারো। 1 করে নিলে কারণ আমরা কি জানি, এক্সের যদি 0 হয় এখানে মান হয় 1, 11-র উপর সূচক হিসেবে 0 আছে মানে এর মানটি এখানে 1 হবে। তো দেখো এবার এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি, 10 থেকে 13 বাদ গেলে কত থাকবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে বিয়োগ হলে আমরা কত? 13 থেকে 10 বাদ গেলে আমরা 3 পাবো। দেখো যেহেতু 13 বড়, তাই এর -3 হবে, ইন্টু হলো। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, এখানে এ ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে 5 গেলে 5 যদি বাদ যায় তাহলে কত হবে? 3 পাবো। 3টা কী প্লাস হবে, কারণ 8 এখানে বড়। তারপরে দেখো এখানে আছে বি, এখানে যদি 3 থেকে 2 বাদ 1 হবে, 1 আমাদের দেওয়ার সূচক হিসেবে দেওয়ার প্রয়োজন নেই, কিছু না থাকলে 1 থাকে আমরা জানি, তাহলে 2 থেকে যদি 1 বাদ যায় প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বাদ গেলে 1 থাকে, একটা যেহেতু এখানে প্লাস 3টা বড় তাই +3 +1 হবে, তাই একটা দেওয়ার প্রয়োজন নেই। পরের অঙ্কটি আমরা এইখানটা করে দিচ্ছি, দেখো 2 অর্থাৎ আমরা বলতে পারি এখানে যেহেতু -3 আছে, আমরা করব 1 2 কিউব ইন্টু এখানে a3 ইন্টু বি ছিল, এর সাথে বি এর গুণ করলে a কিউব বি হয়। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো? এখানে হবে 1 যেমন ছিল হবে 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 2 4 4 2 8 পাবো। তো দেখো এখানে 8 দিলাম, এখানে a কিউব বি দিলাম, উপরে এর সাথে এর গুণে ছিল, এই 1-এর সাথে এটা গুণ হলে কত হবে? a কিউব বি যেমন ছিল বসে যাবে, আর এখানে 8 নিচে ছিল নিচে থাকবে। তো দেখো a কিউব বি বাই 8 এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো অঙ্কটি যদি কোথাও কিছু সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে
কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট টাইম কী করে দেখো 11 এখানে 11 এখানে 0 থাকার কারণে আমরা জানি এক্সের কোনো সংখ্যার উপরে সূচক হিসেবে 0 থাকে তার মান হয় 1। আমরা এখানে 11 যেহেতু 0 ছিল এখানে -1 দিয়েছি, 1-এর সাথে যে কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যাই হয়, তাই এখানে আমরা 1-এর এখানে একটা এখানে কোথাও লিখিনি। দেখো A5 ছিল এখানে এখানে 5টা ভাগে ছিল, উপরে নিয়ে গিয়ে হচ্ছে ভাগে থাকলে এটা সূচকগুলি মাইনাস হয়, মাইনাস করেছি। বি এর ক্ষেত্রেও তাই করেছি, সূচক উপরে গিয়ে মাইনাস হয়েছে। আর এখানে এখানে সূচক হিসাবে 13 ছিল, 13টা উপরে গিয়ে 10-এর সাথে মাইনাস হয়েছে, দেখো এখানে -3 হয়েছে। ভাগে থাকার মাইনাসে থাকার অর্থ কি 2 নিচে উপরে হচ্ছে 1, অর্থাৎ দেখো উপরে 1 দিয়েছি নিচে 2 দিয়েছি, দেওয়ার পরে এই গুণ করেছি। দেখো গুণ করলে 1-এর সাথে এই সংখ্যাটি গুণ করে আমরা এই সংখ্যাটি পেয়েছি। আর 2-এর কিউব অর্থাৎ 8, 8কে আমরা হরে ছিল হরেই দিয়েছি। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। এরপর বন্ধুরা আমরা যে কোশ্চেনটি করব বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার, প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। এক্ষেত্রে আমরা অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে নেব। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার, প্রস্থ হচ্ছে 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অতএব আমরা বলতে পারি কি এটা দৈর্ঘ্যের পরিবর্তে 4x + 1 ইন্টু 3x দিতে পারি। 3x এটা দেখো ক্ষেত্রফল বের করছি বর্গ মিটার হবে। এবার 3x দিয়ে যদি এই দুটোকে সংখ্যাকে গুণ করি, দেখো কোনো বন্ধনীর বাইরে যে কোনো সংখ্যা বন্ধনীর সমস্ত সংখ্যাকে গুণ করা মানে অর্থাৎ সমস্ত সংখ্যাগুলো একবার 4xকে গুণ করবে, একবার +1কে গুণ করবে। 3 দিয়ে যদি 4কে গুণ করি 12 হয়, x দিয়ে এই xকে গুণ করলে হয় 12x² হবে, প্লাসে প্লাস হলো, 1 দিয়ে 3xকে গুণ করলে 3x হবে, এত বর্গ মিটার। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অতএব আমরা উত্তর হিসেবে লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 12x² + 3x বর্গ মিটার। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো এরপরে 4-এর 1 থেকে যে কোশ্চেনটি দিয়েছে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমরা স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। দেখো তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। ফার্স্ট টাইম আমরা যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। তো দেখো একটি সরলরেখা কেটে নিলাম। যে কোনো মাপের একটি সরলরেখা টেনে নেবে। নেওয়ার পর এই কম্পাসের সাহায্যে এই বিন্দুটিকে কেন্দ্র করে যে কোনো মাপের একটা নির্দিষ্ট মাপ নেবে, সেই মাপটি নিয়ে একটি চাপ কেটে নেবে। তো দেখো আমরা এই চাপটি কেটে নিলাম। এইটিকে না ভেঙে, যে চাপটি কাটলাম এটিকে না ভেঙে একই মাপ নেবে, নিয়ে এই যে কাটবে এটি 60 ডিগ্রি হবে। আর এখান থেকে এটি কাটলে কত হবে? 60 হলো। 60 কত হলো? 120। আমরা এই যে 60 ডিগ্রি মাপটা নিলাম না, একে দুভাগে ভাগ করলে আমরা 30 ডিগ্রি পাবো। তাহলে 60 আর 30 যোগ করলে কত হয়? 60 30 যোগ করলে হয় 90 ডিগ্রি। তো দেখো আমরা 90 ডিগ্রি, আমাদেরকে 90 ডিগ্রি তো বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে 45 ডিগ্রি। 90 ডিগ্রি কেন আমরা নিলাম? কারণ 90 ডিগ্রিকে আমরা অর্ধেক করলে 45 ডিগ্রি পাবো। তো এখান থেকে বসিয়ে তোমরা একটা বিন্দু করে নেবে জাস্ট। নেওয়ার পর এখান থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখান থেকে এই পুরো অংশটা আমরা 90 ডিগ্রি পেয়েছি। এই বিন্দুটা থেকে এদিক পর্যন্ত আমরা 90 ডিগ্রি। এটাকে যদি আমরা দুভাগে ভাগ করে 90 ডিগ্রিকে, অর্থাৎ 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডক করলে আমরা 45 ডিগ্রি পাবো। তো এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ কেটে নিলাম এবং এই বিন্দু থেকে বসিয়ে আমরা একটি চাপ কেটে নেব। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ কেটে নিলাম। এই বিন্দু পরস্পর যে দুটি চাপ যেখানে ছেদ করেছে সেটিকে আমরা যদি পরস্পর জুড়ে দিই, দেখো এখান থেকে বসে আমরা কত ডিগ্রি পেলাম? এখান থেকে আমরা পরস্পর জুড়ে দিলে আমরা পাবো, দেখো জুড়ে দিলাম, এটি কত আমরা পেলাম? 45 ডিগ্রি কোণ পেলাম। তার নাম দেবো ও বি। অতএব কোণ AOB সমান কত? 45 ডিগ্রি। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি।
এটি অঙ্কন করার সময় ফার্স্ট টাইম এটিকে হচ্ছে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেবে। তো আমরা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট মাপের একটি সরলরেখা কেটে নিলাম। নেওয়ার পর একে যে কোনো একটি মাপের হচ্ছে কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নিয়ে, নির্দিষ্ট মাপ নিয়ে, এই মাপটি ভাঙবে না। তো দেখো এখান থেকে নিয়ে আমরা একটা চাপ কেটে নিলাম। এইটিকে যে মাপ নিয়ে আমরা চাপ কেটেছি সেই সম মাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে আরেকটি চাপ কেটে নিলাম। দেখো এখান থেকে একটা কথা বললাম, এই যে মাপটা নিয়ে এটা 60 ডিগ্রি, 60কে যদি আমরা অর্ধেক করি কত পাবো? অর্ধেক করলে আমরা 30 ডিগ্রি পাবো। 60-এর অর্ধেক কত হয়? 30 ডিগ্রি হয়। তো দেখো এখান থেকে বসে আমরা চাপটি কেটে নিলাম। কত ডিগ্রি পেলাম? এটি পেলাম আমরা হচ্ছে 30 ডিগ্রি। এখন এটিকে যদি আমরা এই যে সমাধিখণ্ডক করলাম, এখান থেকে আমরা পেলাম কত? এখান থেকে আমরা পেলাম হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে আমরা পেলাম কত? এখান থেকে আমরা পেলাম 30 ডিগ্রি। 30কে যদি আমরা অর্ধেক করি কত পাবো? দেখো এখান থেকে বসিয়ে আমরা আরেকটি চাপ কাটলাম। তো দেখো এখান থেকে যদি আমরা এটিকে বসিয়ে এদিকে কেটে নিই, 30-এর অর্ধেক কত হয়? 15 ডিগ্রি হয়। তো দেখো এখান থেকে আমরা কি করলাম? কেটে নিলাম। এটা কত পেলাম আমরা? এটা পেলাম হচ্ছে 15 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি 15 ডিগ্রি। এখানে এক্স ও ওয়াই দিলাম। তো দেখো কোণ এক্স ও ওয়াই সমান সমান কত? 15 ডিগ্রি। তো এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী সেটটি করে দেবো। তো যদি কোথাও কোনো অসুবিধা হয়, কারণ আমরা এই ফোনের সাহায্যে এই ভিডিওগুলো রেকর্ড করি, যদি কোনো জায়গায় কোনো অঙ্কের কোনো সমস্যা হয় প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবে। আমরা সেটি পরবর্তী ক্লাসে সমাধান করে দেবো, বা কমেন্টের সাহায্যে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আমরা সেই অ্যান্সারটি সঠিক কী আছে সেটি আমরা জানিয়ে দেব। যদি কোথাও কোনো অঙ্কের ভুল হয়ে যায়, বা কোনো অঙ্ক দেখা গেল কোনো সংখ্যা তুলতে ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা সেটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কোনো অঙ্কের যদি কোনো সমস্যা হয়, বুঝতে যদি না পারো প্লিজ